আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বিশ্বব্যাংকে চলমান সংস্কার, বিচার আর নির্বাচনী অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। পৃথক বৈঠকে এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন। ডব্লিউটিওর উনি সাপোর্ট চেয়েছেন। যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বানে শুরু জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। অকার্যকর সংস্থা আখ্যা ট্রাম্পের। গাজার পাশে দাঁড়ানোর তাগিদ দিলেন এরদোগান। কর্মকর্তাদের লাগাতার বিদেশ সফর চললেও গতি নেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে। দ্রুত সক্ষমতা বাড়ানোর তাগিদ। আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে, যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে। এই যে আমাদের যে এমবাসিগুলো আছে, হাই কমিশনগুলো আছে সারা দুনিয়াতে, এই সমস্ত জায়গাতেই ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম, তারা কীভাবে দামি ভোটার আয়োজন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নে বৈশিষ্ট্য হারাচ্ছে চলন বিল। নির্বিচার জলজ প্রাণী আহরণে নষ্ট জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দরকার সমন্বিত উদ্যোগ। বাংলাদেশে চলমান বিচার সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চেয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। জবাবে অগ্রগতির পাশাপাশি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানিয়ে আন্তর্জাতিক এই দাতা সংস্থাকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া স্বপ্রণোত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রথম দিনে সংস্থাটিকে অকার্যকর আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী সংঘাত বন্ধে সংস্থাটি ব্যর্থ, এমন মন্তব্য তার। অন্যদিকে অধিবেশনে দেয়া ভাষণে গাজাবাসী দুর্ভোগের চিত্র তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। অধিবেশনের সূচনা বক্তব্যে ক্ষোভ জানান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেন, বিশৃঙ্খলা ও দুর্ভোগের যুগে প্রবেশ করেছে বিশ্ব। সংঘের ৮০ বছর এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য শান্তি, উন্নয়ন ও মানবাধিকার। অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের নেতাদের সাথে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বভাবত এবার গুরুত্ব পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে চলা সংঘাত ইস্যুটি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত আর লড়াইয়ের কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব।
আমরা বেপরোয়া, বিশৃঙ্খলা এবং মানবিক দুর্ভোগের যুগে প্রবেশ করেছি। শান্তি ও উন্নয়নের যে পথগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। গাজার ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক মানবতাকে অবজ্ঞা করার ফল এগুলো। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তৃতায় সংঘাত মোকাবেলায় ব্যর্থতার দায় জাতিসংঘের উপর চাপান ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা রয়েছে, কিন্তু সংঘাত বন্ধে এটি অকার্যকর। তাই আমাকেই সংঘাত থামাতে হয়েছে। আমি 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছি। এসব যুদ্ধ থামানোয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। আসে স্বাধীন ফিলিস্তিন প্রসঙ্গ। এ নিয়ে আগের অবস্থানে অটুট মার্কিন প্রেসিডেন্ট। গাজায় চলমান যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিলে তা হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে পুরস্কৃত করা হবে। 7 অক্টোবরের ঘটনা কেউই আমরা ভুলে যাইনি। এদিকে গাজাবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান। নীরবতা ভেঙে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানান তিনি। গাজায় যা চলছে তা সম্পূর্ণ গণহত্যা। সবই 7 অক্টোবরের ঘটনার অজুহাতে চালানো হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং মানবিক সাহায্য বাধা ছাড়াই প্রবেশ করতে দিতে হবে। নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের শাস্তি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় 150 দেশের রাষ্ট্র, সরকার প্রধান সহ প্রতিনিধিরা। প্রবাসীদের ভোটার বানাতে লাগাতার বিদেশ সফর চলছে নির্বাচন কমিশন কর্মকর্তাদের। তবে সবচেয়ে বেশি প্রবাসী থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের আগ্রহ কম। বরং ইতালি, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলোর দিকেই নজর। নিবন্ধন চালু হওয়া দেশগুলোর দিকেও নেই দৃষ্টি। ফলে প্রবাসী ভোটার নিবন্ধনে অগ্রগতি নগণ্য। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি না এলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন। ইসির সিনিয়র সচিব জানান, প্রয়োজনীয়তা মাথায় নিয়ে বিদেশ সফরে যায় কমিশন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখতে পারছেন না প্রবাসীরা। দাবি ওঠে দেশের 12 কোটি ভোটারের পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্তির। সরকারি হিসেবে প্রবাসে থাকেন 1 কোটি 40 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ, যাদের একটা বড় অংশই ভোটার হতে পাননি এনআইডি। সৌদি আরবে থাকেন সবচেয়ে বেশি 40,49,000 প্রবাসী। 2023 সালে রিয়াদ ও জেদ্দায় ভোটার নিবন্ধন চালু করে আগের কমিশন। 2 বছরে এনআইডি পেয়েছেন মাত্র 659 জন। 5-6 বছর ধরে আমার ভোটারের হারানো পাইনি। আমি হলাম সৌদি আরব প্রবাসী, এখানে যে ভোটার হওয়া যায় আমি তো জানি না। প্রায় সৌদি আরবে 20 বছরের মতন আছে। আমার এখন আইডি কার্ড হয়নি। এখন আমি শুনলাম সৌদি আরব রিয়াদে নাকি আইডি কার্ড হইতেছে। আমি সৌদি আরব আছি 4 বছর, আর এখানে ভোটার হইতেছে আমি এখনো জানি না। আমি এখানে এসেছি 9 বছর হয়েছে। আমার শুনেছি বাংলাদেশ এম্বাসিতে আইডি কার্ড দেয়, কিন্তু কাজের জন্য আমি যাইতে পারি নাই। এখন আমার আইডি কার্ড প্রয়োজন। এখন পর্যন্ত এই নগণ্য পরিমাণ এনআইডি প্রদান সম্পন্ন করেই সন্তুষ্ট নির্বাচন কমিশন। ইসির দাবি, মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসীর ভোটার নিবন্ধন আগেই হয়ে গেছে। আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে। যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব। আর আমাদের দূতাবাসগুলো তো আছেনই, তারা এই ব্যাপারে আমাদের প্রতিনিধি হিসেবে তো কাজ করছেন। বরং মোটামুটিভাবে আমরা যতটুকু না গেলে নয় সেটুকুর ভিতরে সীমিত থাকি।